বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। অনলাইন ক্লাসরুম মহিলা কলেজ চট্টগ্রাম বিএ পাস দ্বিতীয় বর্ষ, বিষয় মনোবিজ্ঞান। আলোচনা করব মনোবিজ্ঞানের তৃতীয় পত্র। আর আলোচনায় আজকে আমি তোমাদের সঙ্গে আছি শাহনাজ পারভিন। আশা করি ভালো আছো, পড়াশোনা করছো নিয়মিতই, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকছো। তাহলে আসো আমরা আজকের পড়াশোনায় আসি। আমি আলোচনা ছিলাম মনোবিজ্ঞানের তৃতীয় পত্র। তৃতীয় পত্রের নাম বিকাশ মনোবিজ্ঞান। বিকাশ মনোবিজ্ঞানের আজকের যে অধ্যায়টা আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম বাল্যকাল। অধ্যায়ের নাম বাল্যকাল। বাল্যকালে আমাদের বিকাশগুলি কেমন হয় বা একটি শিশুর বাল্যকালে বিকাশ কিভাবে কেমন হয় সেই বিষয়গুলো আমরা আজকে জানব। বাল্যকালের কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, মানে একটি শিশুর জীবনে এই বৈশিষ্ট্যগুলো ভেরি গুরুত্বপূর্ণ। অনেক কিছুই এই বয়সে, মানে আমাদের ব্যক্তি জীবনে যা ঘটে তার সূচনা হয় এই বাল্যকালেই। এই বাল্যকালেই আমাদের অনেক আচরণের সূচনা হয়, সেগুলো বাল্যকালের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আজকে আমরা সেই বাল্যকালের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। বাল্যকালের বৈশিষ্ট্য আমরা মোটামুটি 9টি পেয়েছি। বাল্যকালের বৈশিষ্ট্য আমরা দেখব মোটামুটি 9টি। 1, সমগ্র জীবনের ভিত্তি। এই বাল্যকালেই সমগ্র জীবনের ভিত্তি শুরু হচ্ছে। 2, দ্রুত বর্ধন ও পরিবর্তনের বয়স। এই বাল্যকালটা দ্রুত বর্ধন এবং পরিবর্তনের বয়স। 3, নির্ভরশীলতার ক্রমোন্নতির বয়স, অর্থাৎ আস্তে আস্তে নির্ভরশীলতা কমে যায়। 4, ব্যক্তি স্বতন্ত্রতার পর্যায়। 5, সামাজিকরণের সূচনা পর্ব। 6, লিঙ্গানুগ ভূমিকা পালনের সূচনা। 7, করুণা উদ্বেগকারীর বয়স। 8, সৃজনশীলতার উন্মেষকাল। এবং 9, এটি একটি বিপজ্জনক বয়স। আমরা আস্তে আস্তে এই বিষয়গুলি বা এই বৈশিষ্ট্যগুলি একটু আলোচনা করি। প্রথমত আমরা দেখব বাল্যকালের সমগ্র জীবনের ভিত্তি। শৈশবের প্রথম কয়েকটি বয়সকে সাধারণভাবে মানুষ জীবনের ভিত্তি হিসাবে গণ্য করা হয়। তার মধ্যে জন্ম পরবর্তী প্রথম 2 বছর হচ্ছে জীবনের প্রকৃত ভিত্তি, কেননা এ সময়ে অনেক আচরণ, মনোভাব এবং আবেগ প্রকাশে ধারা সূচিত হয়। এ পর্যায়ে ব্যক্তিগত এবং সামাজিক অভিযোজনের ধারা প্রতিষ্ঠা লাভের জন্য জীবনের প্রথম 2টি বছর খুবই সংকটময় হয়ে থাকে। তার মধ্যে 12 থেকে 15 বছর বয়সে শিশুর উন্নত মানসিকতার বিকাশ নিশ্চিত করতে হলে শিশুর জন্য বৈচিত্র্যপূর্ণ সামাজিক পরিবেশের ব্যবস্থা করা সবচেয়ে উত্তম উপায়। অর্থাৎ বাল্যকালেই আমাদের জীবনের অনেক কিছুই সূচিত হচ্ছে, জীবনের ভিত্তি স্থাপিত হচ্ছে। সুতরাং এই বয়সটাই যদি আমাদের বৈচিত্র্যপূর্ণ না হয় সামাজিক অবস্থান, তাহলে কিন্তু আমাদের উত্তম যে বিকাশ সেই বিকাশে ব্যাহত ঘটবে। এরপরে আসো 2 নম্বর কথা, দ্রুত বর্ধন ও পরিবর্তনের সময়। বাল্যকালটা অবশ্যই দ্রুত বর্ধন হচ্ছে এবং পরিবর্তন হচ্ছে। এ পর্যায়ে দৈহিক নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জনের ফলে বসা, দাঁড়ানো, হাঁটানো,
হাঁটা এবং জিনিসপত্র নাড়াচাড়া বা ধরার ইত্যাদি সক্ষম এবং শিশুদের পরনির্ভরশীলতা কমে যায়। দ্রুত বর্ধন এবং পরিবর্তনের বয়স এ পর্যায়ে কী হচ্ছে, জন্ম পরবর্তী দৈহিক এবং মানসিক উভয় দিক থেকেই দ্রুত বিকাশ ঘটে, চেহারার পরিবর্তন হয়। এই 2 বছরের মধ্যে শুরু করে চেহারা পরিবর্তন ঘটে, ক্ষমতারও পরিবর্তন ঘটে। জন্ম পরবর্তী তুলতুলে গড়ন ও বয়সে ক্রমে ক্রমে অদৃশ্য হয়ে যায়। তুলতুলে যে ভাব থাকে একটি শিশুর, সেই জিনিসটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ পরিবর্তন হয়। মাথার সাথে সাথে মাথার বড় আকৃতি হয়, তারপরে সামঞ্জস্য বজায় রেখে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায়, উচ্চতা ওজন বৃদ্ধির সাথে সাথে সমানুপাতিকভাবে দৈহিক পরিবর্তন হয়। তারপরে কি হয়, বয়সের বৃদ্ধির হার দ্রুত হলেও প্রকৃতপক্ষে প্রথম বছরের দ্রুত পরিবর্তন বেশ লক্ষণীয়। প্রথম বছরেই যে পরিবর্তনগুলো হয় সেগুলো লক্ষণীয়। দৈহিক বিকাশ এবং পরিবর্তনের সাথে সাথে বুদ্ধিমত্তারও উন্নতি ঘটে। 3 নম্বর, নির্ভরশীলতার ক্রমোন্নতির বয়স, অর্থাৎ এই যে আমরা উঠতে শুরু করলাম, বসতে শুরু করলাম, হাঁটতে চলে শুরু করলাম, নড়াচড়া শুরু করলাম, এখন থেকে কী হয়, আগে আমাদের কোলে রাখতে হতো, এখন কোলে রাখতে হয় না, হাঁটতে পারি, বসতে পারি, দাঁড়াতে পারি, কথা বলতে পারি। এই যে যখন আমাদের এই সক্ষমতাগুলি এসে যাবে, এটা বাল্যকালেই আসছে এবং তখন আমাদের আস্তে আস্তে কী হবে, অন্যের উপর যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা একটু একটু কমতে থাকে। অর্থাৎ আশেপাশে মা বাবা ভাই বোন অন্যদের সঙ্গে যখন আমি নির্ভরশীল ছিলাম, আমি খেতে পারতাম না, ধরতে পারতাম না, বসতে পারতাম না, সেই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। যখন তখন ব্যাপক দৈহিক নড়াচড়ার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠিত হয়, ফলে যে কাজ পূর্বে অন্য কেউ করে দিত সে তা নিজেই করতে পারে। পোশাক পরানো, চুল আঁচড়ানো, মাথা আঁচড়ানো, তারপরে স্যান্ডেল পরা ইত্যাদি কাজগুলো অন্যরা করে দিত, এখন কিন্তু সে নিজেই করতে পারে। এ সময় যেসব কাজ নিজে নিজে করতে পারে সেগুলো অন্যকে করে দিতে চায় না। অর্থাৎ এই বয়সে যে কাজগুলো নিজে নিজে সে করতে শিখে যায় একবার, সেই কাজগুলি অন্যকে আর কিন্তু সে করতে দিতে চায় না, নিজেই করতে চায়। এরপরে আসো ব্যক্তি স্বতন্ত্রতার পর্যায়, 4 নম্বর, ব্যক্তি স্বতন্ত্রতার পর্যায়। বাল্যকালে আস্তে আস্তে এই ব্যক্তি স্বতন্ত্রতাটা আমরা বা একটি শিশু অর্জন করে, একজন ব্যক্তি অর্জন করে, ব্যক্তিতে পরিণত হবে সেই শিশুটা। শিশুদের নিজস্ব ইচ্ছা এবং ক্ষমতা অনুযায়ী সক্রিয়তা অর্জন ক্রমবর্ধমান স্বনির্ভরতার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আস্তে আস্তে যে নিজস্ব সক্রিয়তা অর্জন করছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য। ফলে সে সক্রিয়তা জন্মগ্রহণের পর দেখা যায় তা প্রাক শৈশবকাল অতিক্রমের সময় বৃদ্ধি পেতে থাকে। শিশুদের আচরণ ও চেহারায় এ অনবরণতা ক্রমাগত প্রকাশ পেতে থাকে। এই যে সে সক্রিয় হয়ে উঠছে বা সে তার স্বতন্ত্রতা অর্জন করছে, এই অর্জনগুলো তার চেহারায় আস্তে আস্তে কিন্তু ফুটে ওঠে। এটা হচ্ছে আমাদের ব্যক্তি বাল্য বয়সে ব্যক্তি স্বতন্ত্রতার একটি পর্যায়। মানে আস্তে আস্তে সে স্বতন্ত্র হতে থাকে এবং সেই স্বতন্ত্রের কাজগুলো অন্য কাউকে তো করে দিতে চাই না, সেই স্বতন্ত্র ভাবটা তার চেহারায় ফুটে ওঠে। এরপরে আসো বাল্যকাল সামাজিকরণের সূচনা পর্ব, 5 নম্বর, সামাজিকরণের সূচনা পর্ব। অর্থাৎ এই বাল্যকালেই সামাজিকরণের সূচনা ঘটে। বাল্যকালেই সামাজিকরণের সূচনা ঘটে। আমাদের জীবনটা বিশাল একটা সামাজিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা অতিক্রম করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময়ই আমরা সামাজিকরণের বিশেষ কিছু না কিছু শিখতেই থাকি, করতেই থাকি। এটা একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার শুরু হচ্ছে সেই বাল্যকালে। এই সামাজিকরণটা জীবনব্যাপী প্রক্রিয়া, কিন্তু শুরুটা হচ্ছে কোথায়, বাল্যকালে। বাল্যকালে এ শুরু হচ্ছে খুব ছোট শিশুদের মধ্যে পরিলক্ষিত আত্মকেন্দ্রিকতা, আত্মনিমগ্নতা অল্প দিনের মধ্যে সামাজিক দলে অংশগ্রহণ করার প্রবণতায় রূপান্তরিত হয়। একটি শিশু যখন একা থাকে, তারপরে যখন সে অন্যদের সঙ্গে মিশতে থাকে, তার অর্থাৎ তার আরেকটি সামাজিকরণ ঘটছে,
তখন সে তাদের সঙ্গে কিভাবে বসতে হবে, কথা বলতে হবে, মিলে থাকতে হবে, খাওয়াটাকেও শেয়ার করতে হবে, বসাটাকেও শেয়ার করতে হবে, এই বিষয়গুলো শিখে যায়। এই শেখাটাই হচ্ছে সামাজিকরণ, এবং সেই সামাজিকরণটাই হচ্ছে তার আত্মকেন্দ্রিকতা, আত্মনিমগ্নতা থেকে বের হয়ে আসার মাধ্যমে, এবং সেটা কখন ঘটছে? বাল্যকালেই তার সূচনাটা ঘটছে। বয়স্ক ব্যক্তি শিশুকে একা ফেলে চলে গেলে তাতে অসন্তোষ প্রকাশ করা এবং যে কোনো উপায়ে অন্যের মনোযোগ আকর্ষণ করার মাধ্যমে এ বয়সে শিশু দলবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। অর্থাৎ সে একা থাকতে চায় না। আগে শিশুর জন্মের পরে যখন কিছুদিন পরে তাকে ঘুমায় গেলে একা ফেলে যাওয়া যেত বিছানায়, এখন কিন্তু সে ঘুমানোর সময় মাকে চায় একটু বয়স হওয়ার পরে। তারপরে যখন আরও বড় হতে থাকে, সে খেলার সাথী চায়, গল্প করার সাথী চায়, একা কোনোভাবেই থাকতে চায় না। এই ছোট ছোট কাজের মাধ্যমেই, বাল্যকাল দিয়েই আমাদের কি হচ্ছে? সামাজিকরণেরটা সূচনা ঘটছে। এরপরে আসো লিঙ্গানুগ ভূমিকা পালনের সূচনা। অর্থাৎ শিশুটি ছেলে না মেয়ে, সেই হিসাবে তার যে আচরণ, সেই আচরণ অথবা তার যে ভূমিকা, সেই ভূমিকাটা পালন করার সূচনা ঘটে এই বয়সে, বাল্যকালের বয়সে। বাল্যকালে কি হচ্ছে? সেই লিঙ্গানুগ, অর্থাৎ লিঙ্গ অনুযায়ী যে আচরণটা, সেই আচরণটা সে করছে, সে মেয়ে না ছেলে সেটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে মেয়েদের এবং ছেলেদের আচরণের যে পার্থক্য আছে, সেই পার্থক্য অনুযায়ী সে আচরণ করছে, খেলনা নির্বাচন করছে, সে কথাবার্তা বলছে, কাজ করার যে আগ্রহ সেইটাও কিন্তু তার পরিবর্তিত হচ্ছে লিঙ্গ অনুযায়ী। এই কখন? সেটা এই বাল্যকালে হয়। ছেলেদের জন্য এক ধরনের খেলনা, মেয়েদের জন্য এক ধরনের খেলনা ইত্যাদি। সে ফুটবল নিতে চায় না, সে পুতুল নিতে চায় মেয়ে হলে, আর ছেলে হলে সে পুতুল নিতে চায় না, ফুটবল নিতে চায়, অথবা খেলার অন্য কোনো সামগ্রী নিতে চায়, অথবা দা কাচি নিতে চায়। এই যে ব্যাপারগুলো, সেগুলো যখন সে বুঝতে পারে সে ছেলে না মেয়ে, তখন থেকে এগুলো করতে শেখে, এবং এটা সেই বাল্যকালে সূত্রপাত ঘটছে। এরপরে আসো করুণা উদ্বেগকারী বয়স। অর্থাৎ এই বয়সে একটা শিশুর মধ্যে মায়া, মমতা, করুণা ইত্যাদির উদ্বেগ হয়। বড়দের মাথা, ফোলা পেট, ছোট বা রোগা হাত পা এবং ক্ষীণ শরীরের বড়দের মনে করুণার উদ্বেগ করে। এ বয়সে শিশুর পরম নির্ভরশীলতা, অসহায় অবস্থা দেখে বড়রা তার প্রতি দয়াপ্রবশ হয়। অর্থাৎ মানে কারোর কোনো অসুবিধা আছে, সেই অসুবিধাটা সে বুঝতে পারে, এবং তার প্রতি সে দয়া পরবশ হয়ে যায়। সে রাস্তায় যদি কোনো কাউকে দেখে যার হাতে পায়ে অসুবিধা বা কথা বলতে পারছে না, তার প্রতি সে দয়া প্রদর্শন করে। এইভাবেই তার মধ্যে এই বাল্যকালে এই দয়ার উদ্ভব ঘটে। এরপরে 8 নম্বর, বাল্যকাল সৃজনশীলতার উন্মেষকাল। এ বয়সের শিশুরা পেশি সমন্বয় ক্ষমতার অভাবে সৃজনশীলতা কিছু করতে পারে না। তবে এ সময়ে তারা নিজেদের মনোভাব, ইচ্ছা এমন বিষয়ের প্রতি নিবন্ধন করতে শেখে যা পরবর্তীতে সৃজনশীলতার ক্ষমতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এরূপ প্রবণতার বিকাশ অনেক অংশে নির্ভর করবে অন্য ব্যক্তিরা, বিশেষ করে মা তার কাছ থেকে যেরকম ব্যবহার পাবে তার উপর, মায়ের কাছ থেকে যে ব্যবহারটা পাবে তার উপরই নির্ভর করবে এই সৃজনশীলতার যে উন্মেষ ঘটছে, সেই উন্মেষটা। মা যখন সঠিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে শিশুকে কিছু নাড়াচাড়া শেখায়, তখন সে শুধু উপভোগের বিষয় বলে সে শিশুরা শিখে তা নয়, সেগুলো সে নিজের ইচ্ছা অনুযায়ী নাড়াচাড়া করতে পারবে তাও বুঝতে পারে। অর্থাৎ
মাকে কিছুটা স্বাধীনতা দিতে হবে, শিশুটিকে কিছু নাড়াচাড়া করার, ঘটানোর, খেলার। এই যে একটা বয়সে বাচ্চারা কিছু করতে যায়, আমরা বলি তোমরা ছোট, করো না এখন। আর মেয়ে শিশুরা রান্না করতে যায়, কাটাবাছা করতে যায়, ছেলেরা বাইরে কিছু খেলতে যাবে, অথবা বাবার মতো ঘরে কিছু লাগাতে যাবে, তুমি পারবে না, এটা তুমি ছোট, এই কথাটা না বলে যদি মা কিংবা বড়রা যারা আছে সে করতে যাচ্ছে, অর্থাৎ তার সৃজনশীলতার বিকাশ ঘটাতে যাচ্ছে, তখন যদি তাকে এই কাজটা করতে দেওয়া যায়, ঠিক আছে তুমি করো, আমি আছি তোমার কাছে, তোমার ইচ্ছা মতো করো। যখন হলো না তখন আবার এরকম না, এরকম করে করো তো দেখি হচ্ছে কি না। এই যে তার উপর ছেড়ে দেওয়া, এই ছেড়ে দেওয়াটার উপরেই কিন্তু তার সৃজনশীলতা অনেকটাই নির্ভর করবে এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে। কিন্তু আমরা যদি ছেড়ে না দেই, তাকে করতে না দেই, তার নিজস্ব যে সৃজনশীলতা সেই বিকাশটা ঘটে না। সেই বিকাশটা ঘটানোর বয়স কিন্তু বাল্যকালে। সেই বাল্যকালেই আমাদের তাদেরকে ছেড়ে দিতে হবে এবং তাদের কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এরপরে আসো বাল্যকাল শেষের যে পয়েন্টটা, সেটা হচ্ছে একটি বিপজ্জনক বয়স। এই বয়সটি একটি বিপজ্জনক বয়স। জীবনের প্রতি পর্যায়ে কোনো না কোনো বাধা বিপত্তি তো অবশ্যই থাকবে। জন্ম হওয়ার পরে আমরা কিচ্ছু পারি না, শুধু কান্না করতে পারি, তারপরে হাসতে পারি। এই কান্না এবং হাসির মাধ্যমেই আমাদের সব অনুভূতিগুলো আমরা জানাই। তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা সব কিছু পারি বলতে এই যে আজকের তুমি বা আজকের আমি যা যা করি, এগুলো আস্তে আস্তে আমরা শিখি। তো এই শেখার মাধ্যমে সব বয়সে, সব পর্যায়ে কিছু না কিছু বাধা আছে। তবে বাল্যকালের এমন কিছু বাধাবিঘ্ন আছে যেগুলো অন্য বয়সে দেখা যায় না। এগুলো হচ্ছে কিছু শারীরিক এবং কিছু মানসিক। এই বাধাগুলি কিছু শারীরিক এবং কিছু মানসিক। শারীরিক বিঘ্নের মধ্যে আছে অসুস্থ, দুর্ঘটনা ইত্যাদি। সুতরাং দেখা যাচ্ছে জীবন প্রসারের বিভিন্ন অন্যান্য পর্যায়ের মধ্যে বাল্যকালেও কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান। দেখো, এই যে আমি বললাম যে এই যে বাধাগুলো আছে, এই বাধাগুলির মধ্যে কিছু আছে শারীরিক, কিছু আছে মানসিক। শারীরিক অক্ষমতার জন্য বাল্যকালের শুরুর দিকে আমরা কিন্তু অনেক কিছুই পারি না। এগুলো আস্তে আস্তে অর্জন করতে হয়, শিখতে হয়। সামাজিকরণ দেখে শিখছি, কাজটাও দেখে শিখছি। এই যে সামাজিকরণ, কাজ বা যাই বলো, এই বাধা অতিক্রম করার জন্য অবশ্যই একটি শিশুকে তার পারিপার্শ্বিক অবস্থা তৈরি করে দিতে হবে। কাদের? যারা আমরা বড়রা, মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, যে পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট, অথবা সমাজে একটা শিশু যখন স্কুলে আসছে বা খেলার মাঠে যাচ্ছে, সেখানে যারা আছে তারা সবাই মিলে যদি তার উপযুক্ত পরিবেশ, তার উপযুক্ত কাজের পরিবেশ, তার উপযুক্ত মর্যাদা, তার উপযুক্ত স্বাধীনতা দেওয়া হয়, তাহলেই তার বিকাশটা সুষ্ঠু ঘটবে। আর এই সবগুলোই বাল্যকালের বৈশিষ্ট্যর মধ্যেই পড়ছে। এরপরে আসি এই বাল্যকালের বৈশিষ্ট্য। বাল্যকালের বৈশিষ্ট্য আমরা পড়লাম। বাল্যকালের বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি আমরা 9টা পয়েন্ট। 1, সমগ্র জীবনের ভিত্তি। 2, দ্রুত বর্ধন ও পরিবর্তনের বয়স। 3, নির্ভরশীলতার ক্রমোন্নতির বয়স। 4, ব্যক্তি স্বতন্ত্রতার পর্যায়। 5, সামাজিকরণের সূচনা পর্ব। 6, লিঙ্গানুগ ভূমিকা পালনের সূচনা। 7, করুণা উদ্বেগকারী বয়স। 8, সৃজনশীলতার উন্মেষকাল। এবং 9, এটি একটি বিপজ্জনক বয়স। এরপরে আমরা আসব বাল্যকালের দৈহিক বিকাশ। বাল্যকালের দৈহিক বিকাশটা কেমন হয় সেটা আমরা জানবো। বাল্যকালের দৈহিক বিকাশও আমরা মোটামুটি 9টা পেয়েছি। তার মধ্যে প্রথম আসবে ওজন। প্রথম আসছে ওজন। লেখাটা স্পষ্ট ছিল না, 9টা বয়ের মতো মনে হচ্ছিল, তাই প্রথম ওজন। জন্মের সময় একটা শিশুর ওজন 3 থেকে 3.5 কেজি হয়। এর নিচেও হয়, 2.5 কেজিও হয়, 2 কেজিও হয়। 4 মাস বয়সে শিশুর ওজন দ্বিগুণ হয়। 1 বছর বয়সে শিশুর ওজন জন্মের 3 গুণ হয়। জন্মের সময় যে ওজন থাকে
তার 3 গুণ হয়। 2 বছর বয়সে স্নেহ বৃদ্ধির জন্য আরও কি হয়, ওজনটা বৃদ্ধি পায়, অর্থাৎ আস্তে আস্তে ওজন বৃদ্ধি পাচ্ছে। একটা শিশুর জন্মের সময় যে ওজন হচ্ছে, দৈহিক বিকাশের প্রথম পর্যায়টা, তার ওজনটা বৃদ্ধি পাবে। এরপরে উচ্চতাও বৃদ্ধি পাবে। জীবনের প্রথম পর্যায়ের বর্ধনের দ্রুত গতি পরিলক্ষিত হয়। শরীরের উচ্চতা 3 মাসে 20%, 3 মাসে 20% এবং 1 বছরে 50% বৃদ্ধি পায়। প্রথম বছরের শেষার্ধে বিকাশের গড় দৈর্ঘ্য প্রায় 71 থেকে 76 সেন্টিমিটার হয়ে থাকে। 2 বছর বয়সে 83 থেকে 98 ও 89 সেন্টিমিটার হয়। এরপরে আসো দৈহিক অনুপাত। দৈহিক অনুপাতটা কেমন হয়? এ সময় শিশুর সার্বিক শারীরিক বৃদ্ধির হার দ্রুত পরিবর্তিত হয়, দ্রুত পরিবর্তন হয় এই বৃদ্ধিটা। এই বৃদ্ধি প্রথম বছরের শেষার্ধেই বেশি দেখা যায়। জন্মকালীন শিশুর পায়ের দৈর্ঘ্য একজন পরিণত ব্যক্তির 5 ভাগের 1 ভাগ অংশ, আর 8 সপ্তাহ বয়স থেকে তার বেশ দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। তবে এ সময় মাথা এবং মুখ বেশ ধীর গতিতে বৃদ্ধি পায় 8 সপ্তাহ বয়সে। তবে মাথার খুলির আকৃতি এবং গঠন বেশ তাৎপর্যপূর্ণভাবে পরিশোধিত হয়। এরপরে আসো অস্থি। 4 নম্বর অস্থি অর্থাৎ হাড়। 2 বছর বয়সে অস্থির সংখ্যা বৃদ্ধি পায়। শরীরে বিভিন্ন অস্থির সৃষ্টি হয় নরম আঠালো কলা থেকে। এই হাড্ডিগুলো তৈরি হয়। এই আঠালো কলা ধীরে ধীরে শক্ত হয়ে খনিজ পদার্থের সঞ্চয় অস্থিতে পরিণত হয়। অস্থির এর শক্তকরণ প্রক্রিয়া জন্মপূর্বকাল থেকে শুরু হয় এবং বয়ঃসন্ধি পূর্ব পর্যন্ত চলতে থাকে। বয়ঃসন্ধি পর্যন্তই চলতে থাকে। প্রাপ্তবয়স্ক অপেক্ষা এই বয়সে শিশুদের অস্থি যে কোনো বিকৃতির সম্মুখীন হতে পারে, মানে বাঁকা বা অন্যরকম হতে পারে, ভেঙে যেতে পারে। তবে অস্থি ভাঙে খুব কম। এ সময় শতকরা 50% শিশুর মাথার উপরের নরম কোমল অংশ 18 মাস বয়সে শক্ত হয়ে যায় এবং সকল শিশুর ক্ষেত্রে 2 বছর বয়সে তা পূর্ণ হয়। মাথার উপরে যে তালু মনে হয়, একটু নরম জায়গাটা মনে হয়, শিশুর জন্মের পরে খেয়াল করে দেখবে, এইটা কি হয়, শক্ত হতে থাকে এবং 2 বছর বয়সে সেটা পরিপূর্ণ শক্ত হয়ে যায়, আর দেখা যায় না। এরপরে আসো পেশি ও চর্বি। 5 নম্বর পেশি ও চর্বি। জন্মের পরই শিশুর পেশি বেশ অপরিপক্ক থাকে। শিশু তাদের প্রয়োজনীয় সব পেশি নিয়ে জন্ম লাভ করে। পেশির কাঠামো, যোগাযোগ এবং স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ ধীরে ধীরে সুসামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি পায়। পেশি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু এর যে সুসামঞ্জস্য যোগাযোগ বা কাঠামো, এগুলো আস্তে আস্তে বিকাশ ঘটে। এরপরে আসো দৈহিক গঠন। 2 বছর বয়সে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং আকৃতি পরিবর্তনের মধ্যে দিয়ে কি হয়, আকৃতি পরিবর্তনের মধ্য দিয়ে শিশু নিজস্ব যে দেহের বৈশিষ্ট্য সেটা অর্জন করে। এ সময় 3 ধরনের বিশেষ দৈহিক গঠন দেখা যায়। তা হলো ছিপছিপে গড়ন, নাদুস নদুস এবং বলিষ্ঠ গড়ন। 3 ধরনের শিশু হয়ে থাকে। একটা হচ্ছে ছিপছিপে মানে পাতলা, আর একটা নাদুস নদুস এবং আর একটা বেশ শক্তিশালী। ছিপছিপে দেহ এ শ্রেণীভুক্ত ব্যক্তির দেহ দীর্ঘ এবং ক্ষীণ হয়, লম্বা এবং পাতলা হয়। নাদুস নদুস দেহ এ শ্রেণীর বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিরা গোলগাল এবং মেদবহুল হয় এবং বলিষ্ঠ এ শ্রেণীভুক্ত ব্যক্তিরা দীর্ঘ এবং বলিষ্ঠ হয়, লম্বা এবং স্বাস্থ্যের চাইতে মনে হবে তার শক্তি বেশি আছে, পেশিগুলো বেশি শক্ত, এরকম মনে হবে। 7 নম্বর দন্তোদ্গমন অর্থাৎ দাঁত বের হওয়া। 1 বছর বয়সে 20টি স্থায়ী দাঁতের মধ্যে 4 থেকে 6টি দাঁত উঠতে দেখা যায়। 4 থেকে 1 বছরের মধ্যে 4 থেকে 6টি দাঁত দেখা যায়। 2 বছর বয়সে 16টি দাঁত বের হয়। সাধারণত সামনের দাঁতগুলি প্রথমে ওঠে। কোনো কোনো শিশুকে 2-1টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করতে দেখা যায়। অনেকের আবার 1 বছরের পূর্বে কোনো দাঁতই ওঠে না। কারো 1 বছরের পূর্বে দাঁত ওঠে না, আবার কোনো কোনো শিশু 2-1টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে আসো স্নায়ুতন্ত্রের
বিকাশ, স্নায়ুতন্ত্রের বিকাশ। জন্মের সময় মস্তিষ্কের ওজন মোট ওজনের 8/1 থাকে। মোট ওজনের 8/1 থাকে একটি শিশুর মাথার ওজন। প্রথম 2 বছর মস্তিষ্কের ওজন বৃদ্ধি পায় বলে শিশুদের দেহের উপরিভাগ প্রশস্ত মনে হয়। জন্ম পরবর্তীতে 1 বছরে লঘু মস্তিষ্কের ওজন প্রায় 3 গুণ হয়ে যায়। লঘু মস্তিষ্কের ওজন গুরু মস্তিষ্কের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, অর্থাৎ জন্ম পরবর্তীতে লঘু মস্তিষ্ক এবং গুরু মস্তিষ্ক 3 গুণ বৃদ্ধি পায়। এই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের বিকাশ। এরপরে আসো ইন্দ্রিয়ের বিকাশ। ইন্দ্রিয়ের বিকাশ, ইন্দ্রিয়ের মধ্যে প্রথমে আসো দর্শন। 3 মাস বয়সে চোখে পেশিতে যথেষ্ট সমন্বয় সাধন হয়, শিশু পরিষ্কারভাবে সব কিছু দেখতে পায় এবং আশেপাশে কাকে কোনো ছায়া যেতে দেখলেও সে ঘুরে তাকায়, রেসপন্স করে, বুঝতে পারি আমরা যে সে দেখছে এবং কী করছে, তার প্রতি প্রতিক্রিয়া করছে। সাধারণত 7 থেকে 8 সপ্তাহ প্রকৃত সমকেন্দ্রিকতা প্রকাশ পায়। চোখে অবস্থিত শঙ্কুগুলো পরিপক্ক হলে শিশুরা বর্ণ প্রত্যক্ষণ করতে পারে। তারপরে শ্রবণ। জন্মকালীন শিশুদের শ্রবণযন্ত্র সঠিক থাকলেও নবজাতকের জন্ম ক্ষমতা প্রাথমিক দিকে খুব খারাপ থাকে, মানে যে শোনাটা এটা একটু হয়তো দুর্বল থাকে। কারণ হিসাবে গবেষকগণ মনে করেন বহিরাগত শ্রবণ নালীতে কোনো বাধা অথবা মধ্যকর্ণে ময়লা জমে থাকার হয়তো এরূপ অবস্থা হয়ে থাকে। পরবর্তীতে শিশুদের শোনার ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। ঘ্রাণ। কোনো গবেষক শিশুদের সুগন্ধ এবং দুর্গন্ধের প্রতি ভিন্ন প্রতিক্রিয়া উল্লেখ করেছেন, অর্থাৎ সুগন্ধ এবং দুর্গন্ধ দুটিতে দুরকম প্রতিক্রিয়া করেন। যেমন শিশুরা সুগন্ধকে চুকচুক করে চষে কিন্তু দুর্গন্ধকে মুখ সরিয়ে নেয়। এ সময় গন্ধ গ্রহণ করার ক্ষমতা আরও উন্নত হয়। 7. নবজাতকের স্বাদ সংবেদনশীলতা খুবই কম, তবে ধীরে ধীরে এই সংবেদন বৃদ্ধি পায় এবং 2 সপ্তাহের মধ্যে তারা চিনিতে ইতিবাচক এবং কুইনাইনে নেতিবাচক প্রতিক্রিয়া করে, অর্থাৎ তিতা এবং মিষ্টি দুটোতে 2 সপ্তাহের মধ্যে তারা প্রতিক্রিয়া করতে শিখে যায়। স্পর্শ, চাপ, বেদনা, অর্থাৎ চামড়ার যে স্কিনের যে সংবেদনটা, সেগুলো চর্মের কোমলতা এবং স্পর্শ, চাপ, বেদনা, তাপ সম্বন্ধে ইন্দ্রিয় সংযোগগুলো যথেষ্ট পরিপক্ক থাকে বলে শিশু যে কোনো স্পর্শজনিত উদ্দীপকের প্রতি দ্রুত সাড়া দেয়। অর্থাৎ শিশুকে যদি চাপ দাও তাহলেও সাড়া দেয়, অর্থাৎ ব্যথা পায় সে কান্না করে, স্পর্শ করে তাহলেও সে, পায়ে সুড়সুড়ি দিলে সে হাসে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে তার ত্বকের যে উদ্দীপনাগুলি সেগুলো গ্রহণ করছে। তাহলে তার দৈহিক বিকাশটাও আমরা জেনে নিলাম। বাল্যকালের 2টো বিষয় আমরা আজকে শিখলাম। একটা হচ্ছে বাল্যকালের কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি, আর একটা হচ্ছে বাল্যকালের শারীরিক যে বিকাশ বা দৈহিক বিকাশ সেই বিকাশগুলি। শারীরিক বিকাশও আমরা পেয়েছি 9 রকম। 1 কি তার ওজন বৃদ্ধি পায়, 2 তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, দৈহিক অনুপাত অর্থাৎ অনুপাতে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাচ্ছে, 4 অস্থি অর্থাৎ তার হাড্ডিগুলো শক্ত হচ্ছে, কোনো হাড্ডি বা অস্থির জন্ম হচ্ছে এই সময়, মানে সৃষ্টি হচ্ছে এই সময়, পেশি ও চর্বি এগুলো যথাযথভাবে কার্যক্রম হচ্ছে। দৈহিক গঠন অর্থাৎ সে গঠনের পরিপূর্ণতা অর্জন করছে। দৈহিক গঠনে দন্তোদ্গমন, কোনো শিশু জন্ম থেকে 2-1টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করে, আবার কেউ 1 বছরের মধ্যেও কারো 1 বছরের শেষের দিকে গিয়ে দাঁত বের হতে দেখা যায়। তবে সাধারণত কি হয়, 2 বছরের মধ্যে 16টি কি হয়, 1 বছরের 20টি দাঁতের স্থানের মধ্যে 6টি দাঁত ওঠে। সাধারণত 1 বছরের মধ্যে 6টি দাঁত উঠে যায়, তবে যাদের দেরি হয় তাদের 1 বছরের পরে দাঁত উঠতে শুরু করে। 2 বছরের মধ্যে মোটামুটি 16টি দাঁতই উঠে যায় বা দেখা যায়। তারপরে স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটছে। জন্মের সময় যে মস্তিষ্কের ওজন একটা মানুষের ওজনের 8/1 থাকে, সেটা 2 বছরের মধ্যে বৃদ্ধি পায় 3 গুণ। লঘু মস্তিষ্ক এবং গুরু মস্তিষ্কের বৃদ্ধিটাই 3 গুণ বৃদ্ধি পায়। ইন্দ্রিয়ের বিকাশ, এখানে দর্শন, শ্রবণ, ঘাম, স্বাদ, স্পর্শ ইত্যাদি বিষয়গুলি আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ পায় এবং আমরাও বুঝতে পারি পাশে থেকে যে তার শিশুটির এই ইন্দ্রিয়গুলির বিকাশ ঘটছে এবং ইন্দ্রিয়গুলির যথাযথ কাজ করছে। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি
বুঝতে পেরেছো। আর যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে এবং আমি সেই সমস্যার সমাধানের অবশ্যই চেষ্টা করব। তোমরা নিয়মিত পড়াশোনা করো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।